ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ নামিবিয়াতে প্রথমবারের মতো পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভারতে পা রাখার পরই ঘোর চিন্তায় পড়ে গিয়েছে বিশ্বের বহু দেশ, তাদের মধ্যে আমেরিকাও রয়েছে। কেননা নামিবিয়াতে এমন সব দুর্মূল্য প্রাকৃতিক সম্পদ রয়েছে যা হাতে পেলে যে কোনো দেশ অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ এই দেশে যে কোনো দেশের পা রাখা নিয়েই রহস্য দানা বাঁধবে, এটাই স্বাভাবিক। বেশ কিছুদিন আগে দেখা গিয়েছে ইরান যেভাবে ইউরেনিয়াম মজুত করছিল তাতে করে ইরানকে একেবারে টার্গেট করে ফেলেছিল আমেরিকা। মনে করা হয় ইউরেনিয়াম মজুত করা মানে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা, যা যথেষ্ট চিন্তার কারণ। ভারতের এই দেশে পা রাখার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ২৭ বছর পর নামিবিয়া সফর করেছেন। স্বাধীনতার পর নামিবিয়া সমর্থনকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দুই দেশের মধ্যে সম্পর্ক আগাগোড়াই খুব ভালো। ভারতীয় হাই কমিশনের সূত্রে খবর, নামিবিয়া থেকে ভারত ইউরেনিয়াম রপ্তানি করার কথা বিবেচনা করবে। এছাড়াও এখানে তেল এবং গ্যাসের আবিষ্কার হয়েছে, যা নিয়ে ভারত আগ্রহ প্রকাশ করেছে। প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। নামিবিয়া ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী বলে জানা গিয়েছে। বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত। ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় ধাতু যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, আর সেই দিকেই পাখির চোখ করে এগোচ্ছে ভারত। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি কি বলছেন শুনবো। ইন্ডিয়া যত না একটা দেশ, ইন্ডিয়া হচ্ছে একটা আইডিওলজি। ইন্ডিয়া হচ্ছে একটা এমন পীঠস্থান, যে পীঠস্থানের মাধ্যমে গোটা পৃথিবী প্রতি মুহূর্তে কিছু না কিছু একটা শেখার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলার একটা প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে। সেই প্রক্রিয়ার মধ্যে কোথাও গিয়ে আজকের ডেটে প্রতি মুহূর্তে ভারতবর্ষ যেন একটা করে পদক্ষেপ এগোচ্ছে। তুমি প্রথমে ব্রিক্সে ঢুকলে, আমি ব্রিক্সের আগে কথা বলছি, যেই দেশগুলোতে নরেন্দ্র মোদীজি গেছেন তার মধ্যে এমন বহু দেশ আছে যেই দেশগুলো আজ অবধি কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জানেননি, কিন্তু গেলেন। কোথাও গিয়ে একটা শুরু করলেন। কেন শুরু করলেন? কারণ কোথাও গিয়ে ভারতবর্ষ বুঝতে পারছে যে ইম্পর্টেন্স অফ ওয়ার্ল্ড লিডারশিপ, ইম্পর্টেন্স অফ ওয়ার্ল্ড স্টেটসম্যানশিপ কতটা ইম্পর্টেন্ট। এবং সেই মানুষটা আজকে যখন আফ্রিকার এই দেশগুলোতে যাচ্ছে, তখন বলাই বাহুল্য যে তাদের ভিশনটা বা তাদের যেভাবে তারা ভাবতে চাইছে সেটা কিন্তু আজকের জন্য শুধুমাত্র নয়, সেটা আজ থেকে ২০ বছর পরে, আজ থেকে ২৫-৩০ বছর অবধি তারা ভেবে এগোতে চাইছে। দিস ইজ ফোরসাইটনেস অফ ডিপ্লোমেসি, যেটা একটা সংসারকে, একটা রাষ্ট্রকে, একটা পৃথিবীকে অনেক অনেক সময়ের থেকে এগিয়ে নিয়ে যায়। সেটাকে কেন্দ্র করে বলা যেতে পারে আফ্রিকাকে আমরা বরাবরই ছোটবেলা থেকে বইপত্র, আমরা বিভিন্ন রকম কাব্য গ্রন্থে আফ্রিকাকে কি হিসাবে দেখেছি। ধরো কাল্পনিক লেখালেখিতেও আমরা আফ্রিকাকে দেখেছি অ্যাজ এ এমন একটা এন্টিটি বা এমন একটা টেরিটোরিয়াল এক্সিস্টেন্স যার মধ্যে রিসোর্স, যার মধ্যে সোনা দানা খনিজ পদার্থ, যার মধ্যে প্রচুর রকমের নিজস্ব জিনিসপত্রে ভরা, এবং সেই রিসোর্সেস, বলি না আমরা রিসোর্সফুল হও, আরো বেশি রিসোর্সফুল হও, তার মানে কি আরো বেশি নিজের মধ্যে নিজের কন্টেন্ট। এই কারণেই তো আফ্রিকা ইটসেলফ ইজ এ গোল্ড মাইন, এবং আফ্রিকা এজ এ কন্টিনেন্ট এই জন্যে বিশ্ব রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান। তার কেন এত গুরুত্বপূর্ণ অবস্থান? তার কারণটা হচ্ছে আফ্রিকার মধ্যে কি নেই। আফ্রিকার মধ্যে তুমি গ্রিন রিভলিউশন তৈরি করতে পারবে, আফ্রিকার মধ্যে এনার্জি হাব তৈরি করতে পারবে, আফ্রিকার মধ্যে তুমি মিনারেল রিসোর্সেস গুলোকে এনগেজ করতে পারবে, আফ্রিকার থেকে ট্রেডে আসতে পারো সোনা দেখাচ্ছি। ঘানা এন্ড পার্লামেন্ট। দেখো একটা জিনিস আমি বারংবার তোমাদের এই শোতে এসে বলেছি, বিভিন্ন শোতে এসে বলেছি, সেটা হলো যে কালচারাল ডিপ্লোমেসি। এই ঘানার এই যে সেশনটায় কালচারাল ডিপ্লোমেসির একটা অসাধারণ ইঙ্গিত আমরা পাই, যেখানে দেখি উনাদেরই কিছু পার্লামেন্টেরিয়ান, পার্লামেন্টেরিয়ান ভারতের ড্রেস পরে বসে আছে। কেন? তার কারণটা হচ্ছে সম্মান জানাতে ভারতবর্ষকে, এবং ভারতবর্ষের যে মানসিকতাটা আছে, ভারতবর্ষের যে কনসেপচুয়াল স্ট্যান্ডটা আছে, ভারতবর্ষের যে সংস্কৃতিটাকে আছে, সেটাকে ভীষণভাবে পাশে আছি, সেটাকে আমরা সম্মান জানাচ্ছি, সেই জিনিসটা বারংবার দেখাবার জন্য এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ঘানায়
মারাত্মক রকমভাবে খনিজ পদার্থ আছে। এই ঘানার ভিতরে সোনার ডিপোজিশন। সুভাষিস দা আপনি বলবেন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। একটা প্রশ্ন হচ্ছে যে ভারতের ডিপ্লোমেসি, আমরা কালচারাল ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করেছি, আমরা ভারতের কি করণীয়, ভারত কিভাবে এগোতে চাইছে সেটা আমরা আলোচনা করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের উন্নতির জন্য বা ভারতের উন্নয়নের জন্য এই যে আফ্রিকান এই কান্ট্রিগুলো, এই দেশগুলো, এরা কেন এগিয়ে আসবে, এরা কেন ভারতের হাত ধরবে, এটা একটু ডেসক্রাইব করা। দেখো, গ্লোবাল ট্রাস্ট একটা বড় ফ্যাক্টর। এটাকে শুনে মনে হয় আজকের ডেটে কূটনীতিতে ট্রাস্ট আবার কি, ব্যবসা করবে না ভাই। ট্রাস্টের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট এক্সিস্টেন্স আছে। এক, টেরিটোরিয়াল, তাদের যে নিজস্ব পরিকাঠামো ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেই নেশনের পলিসি ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর থার্ড, ভীষণভাবে বুঝতে হবে যে যখন আমরা কোঅপারেটিভ ট্রেডের কথা বলছি, কোঅপারেশন ইন ট্রেডের কথা বলছি, একটা কথা জানতে হবে, এমন একটা দেশের সাথেই তো তুমি ব্যবসা করবে। ধরো তুমি নিশ্চয়ই এমন একটা দোকান থেকে তোমার দ্রব্যগুলো কেনার চেষ্টা করবে যে দোকানটা তোমায় ঠকাবে না, একদমই, এবং সেই দোকানটাও এমন একটা লোককে জিনিসটা বিক্রি করার চেষ্টা করবে যেই লোকটা তাকে সময় সময় পয়সা দিতে পারবে। ধার বাকি করলে চলবে না, এবং এরকমও চলবে না যে পরে দেবো অন্যের থেকে টাকা নিয়ে আপনাকে এসে শোধ করবো, দয়া করে একটু অ্যাডজাস্ট করে নিন, সেভাবেও চলবে না। সুতরাং ভারতবর্ষের এই দুটো ক্রাইটেরিয়াতে ভারতবর্ষ এগিয়ে যায়। তৃতীয়, তুমি নিশ্চয়ই কোনো ক্রিমিনালকে তোমার দোকানের জিনিস বিক্রি করবে না, একদমই। তুমি নিশ্চয়ই কোনো মাস মার্ডারারকে জিনিসগুলো বিক্রি করবে না। সুতরাং এমন একটা দেশকে তুমি বিক্রি করছো, তুমি যদি তার সাথে, মানে কথার কথা বলছি, তুমি যদি সেই দোকানদার এবং ক্রেতা এবং বিক্রেতা দুজনের কোনো ছবিও মার্কেটে বেরিয়ে যায়, তুমি প্রাউডলি বলবে হ্যাঁ ভাই আমি একে আমার দোকানে জিনিস বিক্রি করি, বা সেই লোকটা বলবে হ্যাঁ আমি প্রাউডলি এর থেকে আমি জিনিসটা কিনি। কেন? ওই গ্লোবাল ইমেজটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেই জন্যে ভারতের সাথে যখন আজকের ডেটে বিশ্বের এতগুলো দেশ ট্রানজাকশনাল রিলেশনশিপে আসতে চাইছে, তার কারণটা হচ্ছে এতগুলো দেশ বুঝতে পারছে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু গো ফার্দার। তাহলে এক্ষেত্রে কি চীনের অনেক বেশি একটা সমূহ বিপদ আসন্ন? কারণ আমরা জানি যে আফ্রিকায় অনেক বেশি আছে, হ্যাঁ, এবং মানে চীনের ট্রেড সবথেকে বেশি, মানে লার্জেস্ট ট্রেড পার্টনার হচ্ছে চীন। এবারে এটাও খুব গুরুত্বপূর্ণ, চীন আমাদের ভারতেরই প্রতিবেশী দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশগুলোর সঙ্গে ট্রেড করে অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে সেই দেশগুলোকে কিভাবে পঙ্গু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটাও তো বুঝতে হবে যে মানে এই দেশগুলো, আফ্রিকান যে দেশগুলো, এরাও তো বুঝতে পারবে বা বুঝছেও হয়তো যে চীনের যে পলিসি, চীনের যে নীতি, সেটা যে আদতে সাহায্য করার নয়, উল্টে লুটে নেওয়ার, এটা তো তারা বুঝতে পারছে। দেখো, আমি একটু দ্বিমত হয়ে বলছি কথাটা। সেটা হচ্ছে কোনো জায়গা, কোনো টেরিটরি বা কোনো দেশে কারুর প্রাধান্য বাড়া মানে নট নেসেসারিলি যে আগে থেকে আছে তার প্রাধান্য কমে যাওয়া। বাট এটা তো শিওরলি যে তাদের ট্রেড ইন্টারেস্টে একটা থাবা বসবে, এটা গোজ ফর উইদাউট সেইং। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যখন আমরা একটা গ্লোবাল কোঅপারেশনসের কথা বলবো, তখন অ্যাজ এ বিগার পার্টনার যারা নিজেরা মিলে গোটা পৃথিবীতে একটা বড় বার্তা দিতে চাইছে, তাদের মধ্যে অবভিয়াসলি এখন যেটা চলছে, ধরো ব্রিক্স, সেই ব্রিক্সের দুটো ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে ইন্ডিয়া আর চায়না। সুতরাং ইন্ডিয়া আর চায়না যদি পারস্পরিকভাবে কোনো একটা কন্টিনেন্টে পেনিট্রেশন ঘটায়, সেখানে ইন্ডিয়া আর চায়না পরবর্তীকালে টেবিলে তাদের কোঅপারেশন লিমিটসগুলোকে ডিসকাস করে নিতে পারে। হয়তো ইন্ডিয়া আর চায়না পেনিট্রেট করছে একসাথে আফ্রিকায়, দেখে ঘাম এমন অন্য কারুর ছুটতে পারে যে হয়তো ঢোকার চেষ্টা করে ছুটে গেছে। হ্যাঁ হ্যাঁ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।